Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডালটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার 44 44তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা দুর্দান্ত কিছু প্রশ্ন আলোচনা করতে থাকবো আজকের ক্লাসে। তো আমাদের যে ক্লাস রুটিন আছে, ডিসেম্বর মাসের সকাল 7:30 থেকে তোমরা আবার ক্লাস পাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে মিক্সড জিকে প্র্যাকটিস। বাদবাকি যে সমস্ত ক্লাস আমাদের হয় রেগুলার ক্লাস রুটিন আছে তোমরা দেখে রাখো, এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিংক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পাবে, দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ। এবং আমাদের পেড কোর্স যেগুলো আছে TWS একাডেমি অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে। তো আমাদের যে নতুন ব্যাচ রয়েছে তোমাদেরকে জানাবো WBB-KP প্র্যাকটিস ব্যাচ। তো WBB-KP পরীক্ষার্থীরা যারা আছো প্র্যাকটিস ব্যাচ চাইছিলে, তাদের জন্য লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস করানো হবে। এমসিকিউ প্র্যাকটিস হবে টোটালটা, যেভাবে পরীক্ষা আসে প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা জায়গা যেগুলো তোমাদের পরীক্ষা আছে, জিকে, ম্যাথমেটিক্স, রিজনিং অ্যান্ড ইংলিশ। তো সেই হিসাবে কিন্তু প্র্যাকটিস ক্লাস আমাদের হতে থাকবে। এই ব্যাচ তোমরা নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। পাশাপাশি আমাদের আরো অনেক ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। এক ঝলকে একটু বলে দিই, NMGNM এর ব্যাচ শুরু হচ্ছে এই মাসেই, 16 তারিখ থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে। যদি কোনো ক্যান্ডিডেট থাকো বা কারো পরিচিত থাকে, অবশ্যই তোমরা জানিয়ে দেবে যে আমাদের ব্যাচ শুরু হয়েছে। NMGNM কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে 4.0, ফাউন্ডেশন ব্যাচ রেলের জন্য রয়েছে স্পেশালি, এবং SSC রেলের জন্য প্র্যাকটিস ব্যাচ। সব রকম প্র্যাকটিস বা ব্যাচ আমরা বর্তমানে করাতে পারছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো, বিভিন্ন জন বিভিন্ন রকম পরীক্ষা দিতে চাও, তো সবার জন্য ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, তো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি। প্রত্যেকে অ্যান্সার করো। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর এখানে কোনটি হবে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় কাকে? দেখো, প্রশ্নগুলো কিন্তু SSC GD কনস্টেবল বা SSC MTS CHSL CGL রেলের NTPC গ্রুপ ডি, এই সমস্ত পরীক্ষার প্রশ্ন আছে বেশি আজকে। এই সমস্ত কোশ্চেন ইতিহাস থেকে কিন্তু সমস্ত পরীক্ষা আসে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়, তারিখটা কত, কোথায় জালিয়ানওয়ালাবাগটা কোন রাজ্যে পড়ছে, পাঞ্জাবে পড়ছে, ডেটটা কত, 13 এপ্রিল 1919 সালে এই ঘটনাটি ঘটেছে। এবং এখানে জেনারেল ডায়ার যার নির্দেশে গুলি চালিয়েছিল এবং বহু মানুষের প্রাণ সেদিন গিয়েছিল। উত্তর হবে অপশন সি এখানে। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলের মানুষের ওপর স্বদেশী আন্দোলনের প্রভাব সব থেকে বেশি পড়েছিল? কোন অঞ্চলের মানুষের উপর স্বদেশী আন্দোলনের প্রভাব সব থেকে বেশি পড়েছিল? সঠিক উত্তর এখানে কোনটি হবে? স্বদেশী আন্দোলন কবে হয়? স্বদেশী এবং বয়কট আন্দোলন একই সঙ্গে কিন্তু শুরু হয়, আমরা জানি। তো স্বদেশী আন্দোলনটা কেন হয়েছিল? এটা হয়েছিল বঙ্গভঙ্গের কারণে। আমরা জানি এই যে বাংলাটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল ইংরেজরা, সেই সময় ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন। 1905 সালে বাংলা যখন ভাগ করে দিচ্ছে, এই বঙ্গভঙ্গের পরে যে আন্দোলনটি শুরু হয়েছিল সেটি হচ্ছে স্বদেশী ও বয়কট আন্দোলন। এই আন্দোলনগুলো কোথায় হয়েছে? যেহেতু বাংলা হয়েছে, এটা প্রভাবটা বাংলাতেই বেশি পড়ছে। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে। এই কোশ্চেন গুলো তোমরা কিন্তু পারবে, তাই না? পরবর্তী প্রশ্ন, 1913 সালে আমেরিকাতে ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত কোন পার্টির প্রথম সভাপতি ছিলেন? মোহন সিং ভাকনা। মোহন সিং ভাকনা কোন পার্টির প্রথম সভাপতি বা প্রেসিডেন্ট ছিলেন? স্বতন্ত্র পার্টি, স্বরাজ পার্টি, গদর পার্টি, ইন্ডিয়া রেভলিউশনারি পার্টি। তো এখানে যেগুলো আছে তোমরা আশা করি প্রত্যেকে এই সঠিক উত্তর দিতে পারবে। এখানে রেলের গ্রুপ ডিতে এসেছিল 2022 সালে। তো এই কোশ্চেন গুলো কিন্তু প্রত্যেকেই পারবে আশা করি। গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 1913 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়? আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। প্রতিষ্ঠাতার নাম কি? প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতার নাম, এটাও কিন্তু পরীক্ষা আসে, লালা হরদয়াল। লালা হরদয়াল এই হচ্ছে প্রতিষ্ঠাতা, মনে রাখো প্রত্যেকে। এবং এই যে গদর শব্দের অর্থ কি, এটাও কিন্তু পরীক্ষা আসে।
গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। মাদ্রাজে হোম রুল লীগ প্রতিষ্ঠার সাথে মূলত কে যুক্ত ছিলেন? সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, মাদাম ভিকাজি কামা, অ্যানি বেসান্ত। কোশ্চেনটা এনটিপিসি তে এসেছে 2022 সালে। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে ইতিহাস থেকে। কোশ্চেন কি খুব কঠিন? মোটেই কঠিন নয়, একটু পড়লেই প্রশ্নগুলো কিন্তু পারা যায়, অ্যান্সার করা যায়। কিছু কোশ্চেন থাকবে অলওয়েজ কঠিন থাকবে, সহজ কোশ্চেন থাকবে, কিছু কিছু মডারেট থাকবে। প্রত্যেক পরীক্ষায় সিস্টেম কিন্তু চলে। যাই হোক, তো হোম রুল লীগের সঙ্গে আমরা নাম পাচ্ছি কার? হোম রুল লীগের সঙ্গে আমরা নাম পাচ্ছি দুজনের, একটা হচ্ছে অ্যানি বেসান্ত অ্যান্ড বাল গঙ্গাধর তিলক। পুনেতে আমরা জানি বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে হোম রুল লীগ প্রতিষ্ঠা হয়, অ্যানি বেসান্তের নেতৃত্বে মাদ্রাজ বর্তমানে আমরা কি জানি? মাদ্রাজ বর্তমানে কি? চেন্নাই। এখানে হোম রুল লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1916 সালে। ওকে, আচ্ছা, উপজাতি সম্প্রদায়ভুক্ত স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু ভারতের কোন রাজ্যের বাসিন্দা? এসএসসি এমটিএস এর কোশ্চেন। প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? আল্লুরি সীতারাম রাজু তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? যিনি একজন উপজাতি সম্প্রদায়ভুক্ত স্বাধীনতা সংগ্রামী। বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ নাকি গুজরাট? উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। অপশন সি এখানে রাইট অ্যান্সার আছে। নিম্নের কোন জেলে ক্ষুদিরাম বোসকে ফাঁসি কাঠে ঝোলানো হয় বা ফাঁসি দেওয়া হয়েছিল? চট্টগ্রাম, বরিশাল, মুজাফফরপুর নাকি আলিপুর? তো ক্ষুদিরাম বসুর নাম আমরা প্রত্যেকে জানি, বাঙালি তথা সারা ভারতীয় প্রত্যেকেই ক্ষুদিরাম বসুর নাম জানে। তো তার ফাঁসি হয়েছিল কত সালে? সালটা কত? সালটা কিন্তু 1908 সালে। 1908 সালের আমরা জানি 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি দেওয়া হয়েছিল বিহারের মুজাফফরপুর জেলে। কোথায়? বিহারের মুজাফফরপুর জেলে। অপশন সি এখানে যারা করেছে উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ইতিহাস থেকে কয়েকটা প্রশ্ন আমরা করাচ্ছি। প্রথমে, গান্ধীবাদের উপর তার অসীম আত্ম উৎসর্গের জন্য কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধী বুড়ি নামে পরিচিত? বলো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? তো প্রত্যেকে এটা আমরা জানি, গান্ধী বুড়ি মানে এখানে যে অপশন গুলো আছে মাতঙ্গিনী হাজরা হয়ে যাবে। অপশন ডি রাইট অ্যান্সার, প্রত্যেকে আমরা জানি। তো একই এরকম প্রশ্ন যদি আমরা বলি যে কাকে সীমান্ত গান্ধী বলা হয়, এটা তোমরা প্রত্যেকে জানবে। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফফার খানকে বলা হয়। কাকে বলা হয়? খান আব্দুল গফফার খানকে। নোয়াখালীর গান্ধী কাকে বলা হয়? অশ্বিনী কুমার দত্তকে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে, এসএসসি সিজিএল এর কোশ্চেন এটা দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত? অপশন এ তে বলা হচ্ছে বিশু শরণ ডুবলিশ, অপশন বি মন্মথনাথ গুপ্ত, শচীন্দ্র বক্সী, অর্ধেন্দ্র দস্তিদার। তো এখানে তোমরা যে নামটা খুঁজছো সেটা কিন্তু মাস্টারদা সূর্য সেন। অবশ্যই মাস্টারদা সূর্য সেন যুক্ত ছিলেন বা তার নেতৃত্বে এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। তো সেখানে একমাত্র যে শুধু মাস্টারদা সূর্য সেন ছিলেন তা কিন্তু নয়, অনেক ব্যক্তিত্ব সেখানে যুক্ত ছিলেন। তার মধ্যে অনন্ত সেন রয়েছে, গোপালনাথ রয়েছে। এখানে যে অপশনগুলো আছে সঠিক উত্তর তোমরা জেনে নাও, অর্ধেন্দু দস্তিদার। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যদি বলা হয় কোন সালে হয়েছিল, প্রত্যেকে তোমরা জানো 1930 সালে। তারিখটা কত হবে? তারিখটা হবে 1930 সালের 18ই এপ্রিল। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, যে মূল নেতৃত্ব ছিল মাস্টারদা সূর্য সেন, এটা আমরা প্রত্যেকে জানি। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কে রচনা করেছে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি কে রচনা করেন? জওহরলাল নেহরু, আবুল কালাম আজাদ, যশবন্ত সিং, রাজেন্দ্র প্রসাদ। বলো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তো এই কোশ্চেন কিন্তু বহু পরীক্ষা এসেছে, প্রচুর পরীক্ষা এসেছে। আমাদের রাজ্য
সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, পাশাপাশি সেন্ট্রালের সমস্ত পরীক্ষা এসে ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার, মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি, জাতীয় কংগ্রেসের টানা 6 বার সভাপতি। ওকে, জওহরলাল নেহরুর হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া, এই সমস্ত উল্লেখযোগ্য বই পরীক্ষায় খুবই আসে। আচ্ছা, নিম্নের কোন কুখ্যাত ব্রিটিশ অফিসার একটি গলি অতিক্রম করার জন্য ভারতীয়দের উপর হামাগুড়ি দেওয়ার আদেশ জারি করেছিল? বলতে পারবে? কোন কুখ্যাত ব্রিটিশ অফিসার একটি গলি অতিক্রম করার জন্য ভারতীয়দের উপর হামাগুড়ি দেওয়ার আদেশ জারি করেছিল? কোশ্চেন এসছে এসএসসি সিজিএল 2022-এ। সঠিক উত্তর কি হবে বলো? জেনারেল ডায়ার, লর্ড আরউইন, ওয়ারেন হেস্টিং, লর্ড কার্জন। তো 4টি নাম এখানে রয়েছে। তো এটা আমি যদি বলে দিই, তোমাদের একটু হেল্প দিই, এটি হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে রিলেটেড। জালিয়ানওয়ালাবাগ যে দুর্ঘটনা মানে হত্যাকাণ্ড হয় তার সঙ্গে সম্পর্কিত। উত্তর হয়ে যাবে অপশন এ, জেনারেল ডায়ার। একটি স্থলজ বাস্তুতন্ত্রে সবুজ গাছ তাদের পাতার উপর পতিত সূর্যালোকের কত শতাংশ শোষণ করে এবং তা খাদ্য শক্তিতে রূপান্তরিত করে? খাদ্য শক্তিতে রূপান্তরিত করে এবং কতটা শোষণ করে? 25%, 10%, 50% নাকি 1%? রাইট অ্যান্সার কোনটি হবে বলো? স্থলজ বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ সূর্যালোকের কতটা শোষণ করে? সূর্যালোক সূর্য শক্তির বা সৌরশক্তি যদি 1% করে, সেটা কিন্তু প্রচুর ব্যাপার, তাই না? তো এখানে রাইট অ্যান্সার কিন্তু অপশন ডি হয়ে যাবে। অপশন ডি 1%। 1% এখানে সঠিক উত্তর হয়ে যাবে। 1% শোষণ করে এবং সেটা খাদ্য শক্তিতে কনভার্ট করে। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এটাও কিন্তু সালে বিভিন্ন পরীক্ষায় এসেছে, মেনশন করা না থাকলেও পরীক্ষায় আসা প্রশ্ন। আচ্ছা বলো, কোনটি হলো শক্তির দৃশ্যমান রূপ যা প্রায়শই আধুনিক সভ্যতার অগ্রগতির সাথে চিহ্নিত করা হয়? কোনটি শক্তির দৃশ্যমান রূপ যা প্রায়শই আধুনিক সভ্যতার অগ্রগতির সঙ্গে চিহ্নিত করা হয়? জীবাশ্ম জ্বালানি, বিদ্যুৎ, তেল নাকি কয়লা? এখানে সঠিক উত্তর কোনটি হবে? বলো, সঠিক উত্তর এখানে কোনটি হবে? উত্তর হয়ে যাবে এখানে বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া অচল সবকিছু, তাই তো? তাহলে এটাকে বলা হচ্ছে আধুনিক সভ্যতার অগ্রগতির একটা উল্লেখযোগ্য বিষয়। অপশন ডি। অপশন ডি এখানে রাইট অ্যান্সার আছে, বিদ্যুৎ। আচ্ছা, নিম্নের কোনটি সরল বর্গীয় বৃক্ষের বনভূমিতে দেখা যায়? অর্থাৎ সরল বর্গীয় বৃক্ষের মধ্যে এখানে কোন উদ্ভিদটি হতে পারে? সেগুন গাছ, শাল গাছ, সুন্দরী গাছ, চির গাছ? বল, সরল বর্গীয় বৃক্ষ মানে সোজাসুজি উঠে যায়। দেবদারু, পাইন, এগুলোকে আমরা সরল বর্গীয় বৃক্ষ বলতে পারি। ঠিক আছে, সেগুন, শাল এগুলোকে কি বলি আমরা? শাল, সেগুন এগুলোকে আমরা বলবো পর্ণমোচী, ডেসিডুয়াস বৃক্ষ, পর্ণমোচী বৃক্ষ। সুন্দরী, এটাকে আমরা বলতে পারি হ্যালোফাইট বা ম্যানগ্রোভ উদ্ভিদ, হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ। ঠিক আছে, চির গাছ, এখানে অপশন ডি রাইট উত্তর হয়ে যাবে, চির গাছ। সরল বর্গীয় বৃক্ষের আরো এক্সাম্পল যেগুলো বলছি তোমরা মনে রাখতে পারো, দেবদারু, পাইন ইত্যাদি। ঠিক আছে, এগুলো সরল বর্গীয় বৃক্ষের মধ্যে পড়ছে। নিম্নলিখিত ফসলগুলির মধ্যে কোনটি মিথেন ও নাইট্রাস অক্সাইড উভয়ের অতি গুরুত্বপূর্ণ নৃতাত্ত্বিক উৎস? কার্পাস, তুলা, ধান, আখ, গম। এখানে মিথেন এবং নাইট্রাস অক্সাইড দুটো গ্যাসের কথা বলা হয়েছে। মিথেন গ্যাস যার উৎস আমরা জানি জলমগ্ন ধান ক্ষেত। নাইট্রাস অক্সাইড N2O, যেটাকে আমরা বলি লাফিং গ্যাস, তাই তো? লাফিং গ্যাস কি? নাইট্রাস অক্সাইড। তাহলে এখানে এই যে নাম করা হয়েছে, উত্তর ধান হবে। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো তোমরা একটু দেখে নাও, কোশ্চেন যেগুলো পারবে না অবশ্যই নোট করবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিম্নের অবস্থাগুলির কোনটির ক্ষেত্রে বায়োরক প্রযুক্তির উল্লেখ করা হয়? বায়োরক প্রযুক্তি,
এটি কিসের সঙ্গে রিলেটেড? ক্ষতিগ্রস্ত প্রবাল দ্বীপের পুনঃস্থাপন, উদ্ভিদের অবশিষ্টাংশ ব্যবহার করে নির্মাণ সামগ্রীর উন্নয়ন, শেল গ্যাসের অন্বেষণ বা নিষ্কাশনের জন্য এলাকা চিহ্নিত করা, নাকি জঙ্গলে সংরক্ষিত এলাকাগুলিতে বন্য পশুদের জন্য লেহনযোগ্য লবণ সরবরাহ করা। তাহলে এখানে যে কথাটা বলা হচ্ছে বায়োরক প্রযুক্তি, এটি কিসের সঙ্গে সম্পর্কিত? কোন আইডিয়া আছে প্রত্যেকের? এটি হচ্ছে অপশন এ রাইট আনসার হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত প্রবাল দ্বীপের পুনঃস্থাপনের সঙ্গে রিলেটেড এই টেকনোলজির সাহায্যে যে সমস্ত প্রবাল দ্বীপ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে আবার পুনর্স্থাপন করা হয়। তো এই কোশ্চেনটা অপশনে নোট করে নেবে। এবং ভারতে কাকে প্রবাল দ্বীপপুঞ্জ বলা হয়? লাক্ষাদ্বীপপুঞ্জ, যাকে বলা হয় প্রবাল দ্বীপপুঞ্জ। মিয়াওয়াকি পদ্ধতি, মিয়াওয়াকি পদ্ধতি যে জন্য সুপরিচিত তা হলো কোনটি? এটা একটা জাপানি পদ্ধতি, জাপানি একটা টেকনোলজি। শুষ্ক এবং আধা শুষ্ক এলাকায় বাণিজ্যিক চাষের প্রচার, জিনগত ভাবে পরিবর্তিত উদ্ভিদের ব্যবহার করে বাগানের উন্নয়ন, নগর এলাকায় ক্ষুদ্র বনাঞ্চল সৃষ্টি, সমুদ্রপৃষ্ঠে ও উপকূলবর্তী এলাকায় বায়ু শক্তি উৎপাদন। তাহলে এই অপশনগুলোর মধ্যে রাইট আনসার কোনটি হবে কে বলতে পারবে? মিয়াওয়াকি পদ্ধতি এটি হচ্ছে কিসের সঙ্গে রিলেটেড? তো এই কোশ্চেন গুলো কিন্তু একদম আনকমন তোমাদের, কিন্তু পরীক্ষা এসছে, কোন পরীক্ষা মেনশন করা নেই, বাট পরীক্ষারই প্রশ্ন। এটি হচ্ছে নগর এলাকায় ক্ষুদ্র বনাঞ্চল সৃষ্টি, যে সমস্ত নগর জনবসতিপূর্ণ এলাকা সেখানে কিছু ক্ষুদ্র বনভূমি তৈরি করা, যার ফলে পরিবেশের একটা ভারসাম্য বজায় থাকে। এটাকে বলা হচ্ছে মিয়াওয়াকি পদ্ধতি, যেটা জাপানে এই টেকনোলজি ইউজ করা হয়। আচ্ছা, কোন রাজ্যে চিপকো আন্দোলন শুরু হয়? এটা কিন্তু প্রত্যেকে পারবে। চিপকো আন্দোলন কোথায় শুরু হয়, চিপকো আন্দোলন কবে হয়, এর নেতা কে ছিল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। চিপকো আন্দোলন যেটি হয়েছিল কত সালে, সাল কত প্রত্যেকে বলো? সাল হচ্ছে 1973 সালে। এটা বর্তমান যদি আমরা দেখি, বর্তমান উত্তরাখণ্ডের মধ্যে কিন্তু পড়ছে, তাই তো? উত্তরাখণ্ড। কিন্তু আমরা যদি দেখি উত্তরাখণ্ড রাজ্যের জন্ম হয় কবে? উত্তরাখণ্ড রাজ্য তৈরি হয়েছে 2000 সালে। তাহলে 1973 সালে ঘটনা, তখন উত্তরপ্রদেশ। এখন যদি প্রশ্ন আসে যে চিপকো আন্দোলন কোথায় হয়, উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড দুটোই অপশনে থাকে, তখন তোমাকে উত্তরাখণ্ডই করতে হবে। বর্তমান উত্তরাখণ্ড, বর্তমান রাজ্য যদি আমরা বলি উত্তরাখণ্ডের মধ্যে পড়ছে। উত্তরাখণ্ড রাজ্য যার জন্ম হয়েছে কবে? জন্ম হয়েছে 2000 সালে। 2000 সালে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড রাজ্য সৃষ্টি হয়েছে। চিপকো আন্দোলনের নেতাকে আমরা প্রত্যেকে জানি, উল্লেখযোগ্য নেতার নাম আমরা প্রত্যেকে জানি, সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা হচ্ছে চিপকো আন্দোলনের নেতা। নিম্নের কোন জোটটি সঠিক আছে? কোন জোটটি এখানে সঠিক আছে? বাসেল কনভেনশন, যেটা জীব বৈচিত্র্যের সঙ্গে রিলেটেড, মন্ট্রিল প্রোটোকল বিশ্ব উষ্ণায়ন, কিয়োটো প্রোটোকল জলবায়ু পরিবর্তন, রামসার কনভেনশন ভৌম জল দূষণ। কোনটি সঠিক জোট এখানে তোমাকে বার করতে হবে। তো এখানে এইগুলো কিন্তু তোমাদের একটু ধাক্কা লাগবে, এগুলো অনেকটাই হয়তো অজানা আছে তোমাদের। বাসেল কনভেনশন এটি কবে হয়? বাসেল কনভেনশন এটা জীববৈচিত্র্যের সঙ্গে রিলেটেড নয়। মন্ট্রিল প্রোটোকল এটা বিশ্ব উষ্ণায়নের সঙ্গে রিলেটেড নয়। রামসার সম্মেলন জলভূমি সংক্রান্ত, জল দূষণ সংক্রান্ত নয়। উত্তর হবে অপশন সি, কিয়োটো প্রোটোকল। এটি হচ্ছে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এখানে তোমরা লিখতে পারো যে স্যার গ্রিন হাউস গ্যাস আমরা জানতাম, গ্রিন হাউস গ্যাসের সঙ্গে কি এটা রিলেটেড নয়? অবশ্যই গ্রিন হাউস গ্যাসের সঙ্গে রিলেটেড। গ্রিন হাউস গ্যাস মানে কি? বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়াচ্ছে, পরিবেশের উষ্ণতা বাড়াচ্ছে, পৃথিবীর উষ্ণতা বাড়াচ্ছে। তো গ্রিন হাউস গ্যাস একই সঙ্গে মনে রাখতে পারো বিশ্ব উষ্ণায়নের সঙ্গে, গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে রিলেটেড, এন্ড একই সঙ্গে জলবায়ু পরিবর্তন। তো এই সব মিলিয়েই তো জলবায়ু পরিবর্তন হচ্ছে। তো এটা একই সঙ্গে তুমি তিনটি কথা এখানে মনে রাখবে, বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস গ্যাস
জলবায়ু পরিবর্তন এর সঙ্গে রিলেটেড কিয়োটো প্রোটোকল। এখন প্রশ্ন হচ্ছে কিয়োটো প্রোটোকল এটি কোথায় হয়, কবে হয়? কিয়োটো শহরটা কোন দেশের মধ্যে পড়ছে? কিয়োটো প্রোটোকল হচ্ছে জাপানে। তাহলে এই কিয়োটো প্রোটোকল এটা হয় জাপানে। সালটা হচ্ছে 1997 সালে। আচ্ছা, এখানে বাসেল কনভেনশন হয়েছিল 1989-এ। এটা সুইজারল্যান্ডের একটা শহর হচ্ছে বাসেল। সুইজারল্যান্ডের বাসেল কনভেনশনটা কিসের সঙ্গে যুক্ত ছিল? কেউ কি কোনো আইডিয়া আছে? বিপজ্জনক পদার্থের অপসারণ। বিপজ্জনক যে সমস্ত পদার্থ আছে যেগুলো তেজস্ক্রিয় হতে পারে বা আরো অন্যান্য বিভিন্ন বিপজ্জনক পদার্থ কিভাবে অপসারণ করা যায় এক জায়গা থেকে এক জায়গায়, বা এই ধরনের বিষয় সম্পর্কিত একটা কনভেনশন সম্মেলন ছিল। মন্ট্রিল প্রোটোকলটা কি ছিল? মন্ট্রিল প্রোটোকলটা ছিল 1987-এ ওজোন স্তর রিলেটেড। এটা ছিল ওজোন স্তর ক্ষয়, ওজোন স্তর কিভাবে সংরক্ষণ করা যায় সেই সমস্ত বিষয়ে এই মন্ট্রিল প্রোটোকলটি হয়। ওজোন স্তর সম্পর্কিত আমরা এখানে বলে দিলাম। ঠিক আছে, একটু বাঁকা করে লিখেছি, একটু দেখে নেবে। আচ্ছা, এই মন্ট্রিল প্রোটোকলটা কোথায় হয়? মন্ট্রিলটা হচ্ছে কানাডাতে হয়। মন্ট্রিলটা কোথায়? কানাডা। রামসার কনভেনশন যেটা হয়েছিল 1971 সালে ইরানের রামসার সম্মেলন আমরা জানি। ইরানের একটা শহর রামসার, যেটা মেনলি জলাভূমি রিলেটেড। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জলাভূমি, সেগুলোকে সংরক্ষণ করা প্রয়োজন আছে। জলাভূমির গুরুত্ব কতটুকু এই সমস্ত বিষয় নিয়ে এই সম্মেলনটি হয়েছিল, জলাভূমি সম্পর্কিত। তাহলে এখানে আমি কিন্তু প্রত্যেকটা একটু ডিটেলস কিছুটা করে বলে দিলাম, এগুলো একটু লিখে নেবে, পরীক্ষায় আসে কোশ্চেন গুলো। আচ্ছা বলো, স্যালিনাইজেশন এটা কি? জলে লবণ জমে যাওয়া, মাটিতে লবণ জমে যাওয়া, শরীরে লবণ একত্রিত হওয়া, পশুদের শরীরের মধ্যে লবণ জমাট বাঁধা। রাইট আনসার কোনটি হবে? স্যালিনাইজেশন এটা কি? সঠিক উত্তর কি হবে বলো? এটা একটা শব্দ, এর অর্থটা কি এটাই বোঝার প্রশ্নটা এটাই। এটা অপশন বি রাইট অ্যান্সার হবে। মাটিতে লবণ জমে যাওয়া, লবণতা পরিমাণ বৃদ্ধি পাওয়া, সেটাকে বলা হচ্ছে স্যালিনাইজেশন। অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে। পরবর্তী প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি দহনের সময় নিম্নের কোন গ্রিনহাউস গ্যাসটি উৎপন্ন হয়? মিথেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড। তো এখানে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অপশন ডি, কার্বন ডাই অক্সাইড, CO2। এটা কিন্তু WBCS আসার প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, আমাদের বর্তমানে কিন্তু প্রচুর ব্যাচ রয়েছে, এখানে সবকটা ব্যাচের নাম নেই, সবকটা ব্যাচের নাম এখানে নেই। ফাউন্ডেশন 4.0 ব্যাচ যেমন চলছে, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ আছে, NNGNM ফাউন্ডেশন আছে। এই ব্যাচটা যারা আছো, ক্যান্ডিডেট আছো, যাদের বাড়ির কোনো পরিচিত ক্যান্ডিডেট আছে, অবশ্যই জানাবে যে আমাদের এই ব্যাচ শুরু হচ্ছে। দেখো, একটা পরীক্ষা চান্স পেতে গেলে কিন্তু ওই 2 মাস 3 মাস পরে হয় না, তোমাকে একটা কম হলেও 6 মাস 1 বছর ভালো প্রস্তুতি দরকার। এবার পরীক্ষা ভিত্তিতে ওই দিনটা আপ ডাউন আছে। তুমি যদি বলো স্যার WBCS আমি পাস করতে চাই, চাকরি করতে চাই, তোমার কতদিন পড়তে হবে? মিনিমাম 2 বছর, 1 বছর, 1 থেকে 2 বছর মানে কি সেই লেভেলে পড়তে হবে। যদিও 1-2 বছর পরে অনেকে বলবে স্যার 1-2 বছর পরেও হয় না, ম্যান টু ম্যান ভ্যারি করে। ঠিক আছে, কম হলে আমি বলছি মিনিমাম তোমাকে 1.5-2 বছর লেগে থাকতে হবে WBCS। তুমি যদি WB বলো, আমি বলবো 6টা মাস খুব মনোযোগ দিয়ে পড়ো, একদম রেগুলার 6 থেকে 8 ঘন্টা যদি কেউ সময় করে পড়ে, রুটিন মাফিক WBP কে পাস করা যায়। কনস্টেবল, SI পেলে আরটু খাটতে হবে। তো এরকম NNGN এটা 6টা মাস যদি কেউ ভালো করে পড়ে, দেখো এমন নয় যে তুমি কিছু জানো না, প্রত্যেকটা বিষয় তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন করে এসছো, অবশ্যই অনেক কিছুই জানো। এবার কোন পরীক্ষায় কোনটা লাগবে সেটাকে তোমাকে গুছিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে এক একটা পরীক্ষা SSC রেল যেখানে তোমাকে 6 মাস 1 বছর খুব ভালো পড়লে হয়, তোমার পড়া আছে কিছু 8-6 মাস তুমি সুন্দর করে সিলেবাস ধরে পড়তে থাকো, নিশ্চয়ই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ক্লার্কশিপ ডেসক্রিপটিভ ব্যাচও রয়েছে, এখানে লেখালেখি করতে গেলে তোমাকে পড়তে হবে, অনেক বিষয় জানতে হবে।
ওকে, তো অনেক ব্যাচ রয়েছে, যদি মনে হয় নেবে অবশ্যই নিতে পারো। এবার প্রশ্ন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ মতবাদটি কে প্রবর্তন করে? বায়োস্ফিয়ার রিজার্ভ এটি এই কনসেপ্টটা কে দিয়েছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইউনেস্কো, ইউএনডিপি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত এটা না, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাও নয়, ইউনেস্কো ইউএনডিপির মধ্যে বলো। ইউনেস্কো আমরা জানি ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো এটা নির্ধারণ করেছিল বা এই কথাটি তারা প্রথম ব্যবহার করেছিল। বায়োস্ফিয়ার রিজার্ভ জীববৈচিত্র্য সংরক্ষণ। ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ কটি রয়েছে? 18টি আছে। তার মধ্যে ইউনেস্কো স্বীকৃত কটি? 12টি আছে। ইউনেস্কো একটা সংস্থা যেটি 1945 সালে এস্টাবলিশ হয়, ঠিক আছে। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায় আছে? এর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে রয়েছে। প্যারিস আমরা জানি ফ্রান্সের রাজধানী। আচ্ছা, এটি গঠিত হয়েছিল লন্ডনে। লন্ডনে গঠিত হয়, কিন্তু এর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে আছে। ইউএনডিপি যার সদর দপ্তর কোথায় আছে তোমরা কমেন্ট করে জানাবে। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, ভারতের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তৈরি করার সময় নিম্নলিখিত কোন প্রধান প্যারামিটার গুলো বিবেচনা করা হয়? প্যারামিটার মানে কি? যেগুলো নির্দেশক, কোন কোন বিষয় দেখা হয়। ধরো তুমি রেলের পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, এখানে প্যারামিটারটা কি? পরীক্ষা পাস করতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে, পরীক্ষার মধ্যে কোন কোন বিষয় দেখা হচ্ছে। ধরো জিকে আছে, ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, তাহলে এই হচ্ছে প্যারামিটার। 100 নম্বর পরীক্ষা, যেখানে 3টি প্যারামিটার, জিকের তোমার দক্ষতা কত, ম্যাথের দক্ষতা কত, রিজনিং এর দক্ষতা কত, এইরকম ব্যাপার। এটা ধরো একটা প্যারামিটার, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, বাতাসের কোয়ালিটিটা কেমন, এখানে কোন কোন পদার্থ আছে কতটা, যার ফলে আমরা বলতে পারি বাতাসটা শুদ্ধ, বিশুদ্ধ নাকি দূষিত। কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, পার্টিকুলেট ম্যাটার বস্তু কণা, সালফার ডাইঅক্সাইড, আরো বেশ কিছু রয়েছে উল্লেখযোগ্য, এগুলো আছে। NH3 আছে। নিম্নলিখিত কোনটি ভারতের মধ্যে আফ্রিকার চিতা সংরক্ষণ করার উপযুক্ত জায়গা? বলতে পারবে সঠিক উত্তর এখানে কোনটি হবে? আফ্রিকার চিতা সংরক্ষণ করতে গেলে আমাদেরও সেরকম একটা অ্যাটমসফিয়ার লাগবে, তো সেটা ভারতে প্রচুর বায়োস্ফিয়ার রিজার্ভ বা ন্যাশনাল পার্ক রয়েছে। তো সব থেকে সুইটেবল জায়গা কোনটি হবে? বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় আছে? মধ্যপ্রদেশ। দুগ্ধ জাতীয় উদ্যান, কুনো জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ। মানস জাতীয় উদ্যান অসম। উত্তর হবে অপশন সি, কুনো জাতীয় উদ্যান, যেটা হচ্ছে সব থেকে উপযুক্ত জায়গা এবং এখানেই সংরক্ষণ করা হয়েছে। এটা রয়েছে মধ্যপ্রদেশ। কোন রাজ্যের নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে অবস্থিত? নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বলো? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরালা, হিমাচল প্রদেশ। নামটা শুনে মনে হচ্ছে বাইরে নাকি, কিন্তু নেওড়া ভ্যালি কোথায়? আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্ক কটি? 6টি। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কোথায়? দার্জিলিং এ। নেওড়া ভ্যালি কোথায়? কালিম্পং এ। এটি আমাদের পশ্চিমবঙ্গে এবং এটি কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ছে। বক্সা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোথায়? আলিপুরদুয়ারে। গরুমারা ন্যাশনাল পার্ক কোথায়? জলপাইগুড়িতে। সুন্দরবন ন্যাশনাল পার্ক কোথায়? দক্ষিণ 24 পরগনায়। ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের গতদিনের মনে হয় হোমওয়ার্ক ছিল। জিকা ভাইরাস মূলত কোন মশা বহন করে? উত্তর হবে এডিস মশা। চিকেনগুনিয়া, ডেঙ্গু, ঠিক আছে, এগুলো সব এডিস মশা বহন করে। গঙ্গা যমুনা কোথায় মিলিত হয়? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে কোশ্চেন যেগুলো আলোচনা হয়েছে আজকে সেটে কত অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যে প্রশ্নগুলো হয়নি অবশ্যই নোট করবে। ঠিক আছে, পড়তে থাকো, পড়তে পড়তে কিন্তু তুমি তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এই যে প্র্যাকটিস ক্লাসগুলো করানো হচ্ছে এগুলো তুমি নিজেকে চেক করতে পারবে যে আজকে সেটে কত হলো। ঠিক আছে, বিভিন্ন রকমের প্রশ্ন আমরা প্র্যাকটিস করাই। আচ্ছা, দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি, এখানে তোমরা ফ্রি ক্লাস পাবে। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করো। আমাদের পেড কোর্স TWS একাডেমি অ্যাপে করানো হচ্ছে, তো আমাদের প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। তোমার যদি মনে হয় আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে চাও অবশ্যই জয়েন করো TWS একাডেমি অ্যাপে। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক শুভকামনা থাকলো। ওকে, টাটা, বাই।